আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম কেমিস্ট্রির পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমরা পার্ট 3 আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে এইখানে আমরা একটা বিকার এখানে নিয়েছি, একটা বিকার এটা। এই বিকারের মধ্যে আমরা জিঙ্ক ইলেকট্রোড নিয়েছি, এখানে জিঙ্ক সালফেট সলিউশন, আর এর মধ্যে কপার ইলেকট্রোড, কপার সালফেট সলিউশন। আমাদের কাছে রয়েছে একটা বাল্ব এবং এর একটা কানেকশন রয়েছে। এই কানেকশানের সঙ্গে আরেকটা আমরা এক্সট্রা কানেকশান এখানে রেখেছি, এটা আমরা পরে ডিটেলস বলবো। আপাতত আমরা এই দুটো নিয়ে আলোচনা করব। আমরা জানতাম যে এইখানে জিঙ্ক যেটা, এই জিঙ্ক কী করছিল, জিঙ্ক কিন্তু ইলেকট্রনগুলোকে বর্জন করছিল, ইলেকট্রন বর্জন করে এখানে Zn+2-তে কনভার্ট হচ্ছিল। ওকে, এই Zn+2 কিন্তু এই আয়নের কিন্তু এই যে দ্রবণটা, এই দ্রবণে কিন্তু Zn+2 এর কনসেন্ট্রেশন এটা কিন্তু বৃদ্ধি পেতে থাকছে। এবং এই ক্ষেত্রে কি হচ্ছিল যে কপার, এই যে কপার +2 আয়ন রয়েছে, এই কপার +2 আয়ন যখন আমি এই সুইচটাকে এইটাকে এর সঙ্গে কানেকশান করছি এবং এইটাকে এর সঙ্গে কানেকশান করছি, অর্থাৎ আমার যখন কানেকশান শুধু এইটুকু হচ্ছে, এই সেল এই দুটোর মধ্যে কানেকশান হচ্ছে, তখন কিন্তু জিঙ্ক যখনই আমি এটা এখানে টাচ করাচ্ছি, তখন কি করছে, জিঙ্ক তার ইলেকট্রনগুলোকে ছাড়ছে এবং এখানে Zn+2টা মিশে যাচ্ছে। এই ইলেকট্রনটা এবার এদিক থেকে প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে প্রবাহিত হয়ে এখানে আসছে। এই কপার +2 এই ইলেকট্রনটাকে গ্রহণ করছে, গ্রহণ করে নিয়ে এবার কপার কি করছে, এখানে জমতে শুরু করছে। ওকে, তাহলে আমরা এবার বলতে পারি যে এইখানে কপারের কিন্তু এই যে কপার +2 এইখানে জমে যাচ্ছে, তাহলে এই সলিউশনে SO4- মানে সালফেট আয়নগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এর কনসেন্ট্রেশন অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এইখানে যে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক+2। তাহলে এইখানে Zn+2 আয়নের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে দ্রবণে, আর এখানে SO4-2। এবার এই আয়নগুলোকে আমার যদি এর সমতা বা বজায় রাখতে হয় বা আয়নের প্রসমতা বজায় রাখতে হয়, তাহলে কি করতে হবে? এই জন্য আমরা কি করব, একটা ইউটিউব আকৃতির আমরা একটা এখানে ব্রিজ ইউজ করব, যেটাকে আমরা বলছি সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজটা কিভাবে ইউজ করব, জাস্ট এইভাবে এখান থেকে এখানে এভাবে কানেকশান করব। এই কানেকশানটা করার জন্য সল্ট ব্রিজে আমার কি কি ইউজ করতে হবে বা কি করতে হবে, এর কাজ কি, এর ফাংশন কি, কি ইউজ করা যেতে পারে, কেন ইউজ করা, কি যাবে না, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে সল্ট ব্রিজ হচ্ছে কি, কিছু ইলেকট্রোলাইট নিতে হবে এবং জিলেটিন নিতে হবে এবং এগার জেল নিতে হবে। এই জেল, এই তিনটাকে আমার হিট করতে হবে। হিট করার পর এটাকে মিক্স হয়ে যাবে। মিক্স হওয়ার পর এবার কি করবে, সেটাকে আমরা এই টিউবের মধ্যে, এইখানে যে টিউবটা নিয়েছি ইউ আকৃতির টিউবটা, এই টিউবের মধ্যে আমরা ঢালবো এবং এইখানে কটন দিয়ে আমরা কি করব, এই দুটোকে মুখটাকে বন্ধ করে দেবো। এবার যখনই এইখানে Zn+2 এই আয়নের পরিমাণগুলো বেশি ছিল, তখন কিন্তু এখানে কি হবে, এই সল্ট ব্রিজ থেকে কিছু আয়ন নিয়ে Zn+2 প্রশমিত হবে, আর এইখান থেকে SO4- কিছু আয়ন নিয়ে প্রশমিত হবে। এই যেহেতু অ্যানায়ন, তাহলে এ ক্যাটায়ন নেবে, আর এই যেহেতু ক্যাটায়ন, তাহলে এ অ্যানায়নগুলো নেবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু আয়ন ইউজ করব, যেটা হচ্ছে যেমন KCl ব্যবহার করব, NH4Cl, KNO3। আমরা মিনিমাম ইনার্ট সল্ট, মানে যেই সল্টগুলো এই বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করবে না, অর্থাৎ এরা না হলে এখানে গিয়ে কী করবে, আমি যে জিঙ্কের এখানে অক্সিডেশন ঘটাচ্ছি বা জিঙ্ক ইলেকট্রোডটা ব্যবহার করছি, অথচ অন্য কেউ গিয়ে যদি এখানে অংশগ্রহণ করে, তাহলে তো পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে, তাহলে আমার ইলেকট্রিসিটি পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে এইখানে আমরা কি করব, এইখানে কিছু ক্যাটায়ন অ্যানায়ন ইউজ করব, যেগুলো ইনার্ট হবে, এবং এই ক্যাটায়ন অ্যানায়নের যে চলন বা ক্যাটায়ন অ্যানায়নের যে মোবিলিটি, সেই মোবিলিটি কিন্তু সমান হবে, ওদের গতিটা সমান হবে অ্যানায়ন ক্যাটায়নের। এখন যদি সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড এর আয়নটা ছোট আর ক্লোরিনের আয়নটা বড়, তাহলে এদের ক্ষেত্রে যে মোবিলিটি হবে সেটা হয়তো কম বেশি হয়ে যাবে, কিন্তু এদের ক্ষেত্রে কী হবে, সমান হবে। যেমন KCl, NH4+, Cl-, KNO3 এগুলোর ক্ষেত্রে সমান হবে। তাহলে এবার আমি যখন এখানে কি করব, KCl বা এসব দেবো, তাহলে KCl, NH4+, K+ এগুলোর সাথে কিন্তু এর বিক্রিয়া হবে না। কার সাথে হবে, যেহেতু এই ক্যাটায়ন, তাহলে অ্যানায়নগুলোর সাথে হবে। তাহলে জিঙ্ক কী করবে, জিঙ্ক এই +2 এই Cl- নিয়ে নেবে, দিয়ে এখান থেকে ফরমেশন করবে ZnCl2, এটা উৎপন্ন করবে। যেহেতু এখানে +2 আছে, যেন দুটো ক্লোরিন নেবে। ঠিক একইভাবে এই যেহেতু মাইনাস, তাহলে এই প্লাসগুলোকে নেবে পটাশিয়ামকে, তাহলে দুটো K+ আর SO4-2, তাহলে এটা উৎপন্ন করবে কি, K2SO4, এটা উৎপন্ন করবে। এইভাবে এদের মধ্যে একটা প্রসমতা বা নিউট্রালিটি বজায় থাকবে। এই হচ্ছে সল্ট ব্রিজের কাজ।
যে এই চেম্বারে যে Zn প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে সেটা প্রসমতা বজায় রাখা, আর এখানে যে SO4-2 এর যে কনসেন্ট্রেশন বাড়ছে সেটাকে প্রসমতা বা নিউট্রালিটি বজায় রাখা। এইবার আমরা এইভাবে সিস্টেমটাকে ইউজ করতে পারি, এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। আমি বলেছিলাম এরকম বিক্রিয়াগুলো নিজে নিজে যেহেতু ঘটছে, একই সময় সেম টাইমে ঘটছে সাইমিলটেনিয়াসলি, তাহলে এইটা একটা স্পন্টেনিয়াস বিক্রিয়া। আর স্পন্টেনিয়াস বিক্রিয়ার ক্ষেত্রে বলেছিলাম যে পটেনশিয়াল এনার্জি রিয়াক্টেন্টের ক্ষেত্রে প্রথমে কী থাকে, বেশি থাকে, আর প্রোডাক্টের ক্ষেত্রে কম থাকে। তাহলে এর ফলে বেশি এনার্জি থেকে কম এনার্জি যাচ্ছে, মানে যে এনার্জিটা উৎপন্ন হচ্ছে বা পটেনশিয়াল এনার্জি বা হিটটা যে উৎপন্ন হচ্ছে, এই হিটটা কিন্তু আমার এই বাল্ব জ্বালাতে সাহায্য করছে। এবার আমরা কি করব, এবার আমরা এইখানে অক্সিডেশন ঘটছে, এখানে রিডাকশন ঘটছে। আমরা সবাই জানি যে এটা অ্যানোড, এটা ক্যাথোড। এইটা যেহেতু এখানে ইলেকট্রনগুলো উৎপন্ন হচ্ছে, আমি বলেছিলাম যে এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস আর এটা প্লাস। এবার আমি এই দুটোকে কানেকশনটাকে আমি লুজ করে দিলাম। এবার এই দুটোকে টাচ করালাম, এইটা আর এইটাকে টাচ করাবো। এটাকে যদি টাচ করাই এবার কি হবে, এখান থেকে কিন্তু এই যে Zn+2 আয়ন, এই যে মাইনাস ইলেকট্রনগুলো উৎপন্ন হচ্ছে, এই ইলেকট্রনগুলো কি করবে, এই তারের মধ্যে দিয়ে যাবে। ইলেকট্রনটা এইভাবে যেতে 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 এইভাবে আসবে, ইলেকট্রনগুলো এখানে এসে জমা হবে। তাহলে এইখানে ইলেকট্রন জমা হলে কী হবে, এখানে মাইনাস হবে, মাইনাসের চার্জ বাড়বে। এবার আমি এখানে কি করব, এখানে আমি এমন একটা বিকার নেব যার মধ্যে দুটো ইলেকট্রোড থাকবে, এখানে কার্বনের ইলেকট্রোড থাকবে। কার্বন আমরা প্লাটিনামও ইউজ করতে পারি, কারণ কার্বনের দামটা কম, প্লাটিনামের দামটা বেশি, তার জন্য কার্বন আমি ধরে নিলাম। তা এখানে কার্বন, এমন একটা কার্বন ইউজ করব, ইনার্ট কার্বন, যেখানে ইলেকট্রন গ্রহণ বর্জন হবে না। এবার এই যে ইলেকট্রনটা এখানে এসেছে, এই কি করবে, এখান থেকে তো আর কার্বন থেকে তো ইলেকট্রন এখানে নিউট্রালিটি হবে না, কারণ ইলেকট্রন ইনার্ট নিয়েছি। এই যে মাইনাসগুলো বা ইলেকট্রনগুলো রয়েছে, তাহলে এ প্লাসটাকে কি করবে, সোডিয়ামটাকে এখানে টেনে নেবে, সোডিয়ামটা এখানে গিয়ে নিউট্রালিটি প্লাস মাইনাসে নিউট্রাল হবে, দিয়ে সোডিয়ামগুলো এখানে জমতে শুরু করবে। তাহলে এইখানে সোডিয়ামগুলো কি হবে, ডিপোজিট হবে, সোডিয়াম ডিপোজিট হতে শুরু করবে। এবার ঠিক একইভাবে এইখানে যে Copper+2 উৎপন্ন হচ্ছিল, Copper+2, তাহলে Copper+2কে কিন্তু ইলেকট্রন প্রয়োজন। এখান থেকে আগে ডাইরেক্ট নিয়ে নিত ইলেকট্রনটা, কিন্তু এখন তো এই কানেকশানটা আমার বিচ্ছিন্ন করে দিয়েছি। এবার ইলেকট্রনটা কোথা থেকে চাইবে, তখন এই তারের মাধ্যমে ইলেকট্রনটা চাইবে, যার জন্য কি করবে, এই ইলেকট্রনটা চাইলে এখানে এসে ইলেকট্রনের ঘাটতি, কার্বন কিন্তু দিতে পারবে না, কারণ কার্বন তো একটা প্লাস মাইনাস কিছুই না, কারণ কার্বন ইলেকট্রন দানও তেমন করে না আর গ্রহণও করে না, সমযোজী বন্ধন করে, কোভ্যালেন্ট বন্ড করে। তাহলে এইখানে যে আমার ইলেকট্রনটা প্রয়োজন, এ তখন কী করবে, ক্লোরিনটাকে এখানে নিয়ে আসবে, ক্লোরিনটা এখানে আসবে, ক্লোরিন এখানে ইলেকট্রনগুলো দান করবে, দিয়ে এখানে Cl2-তে রূপান্তর হবে, Cl2 গ্যাস, গ্যাসটা এখান থেকে বেরিয়ে যাবে, Cl2 গ্যাসটা এখান থেকে বেরিয়ে যাবে, আর ইলেকট্রনগুলো কী হবে, এইখান থেকে এই তারের মাধ্যমে গিয়ে এর নিউট্রালিটি বজায় রাখবে। তাহলে এইভাবে আমার এই যে সেলটা, এই সেলটাতে কিন্তু এই যে গ্যাসটা প্রডিউস হলো, কেমিক্যাল প্রডিউস হলো, কী হবে, ইলেকট্রিসিটি ব্যবহার করে, এই যে ইলেকট্রিসিটি এটা ব্যবহার করলাম, ব্যবহার করে এখান থেকে কেমিক্যাল উৎপন্ন হলো। তাহলে আমরা বলতে পারি যে এইখানে যে উৎপন্ন হয়েছে সেটা ইলেকট্রিসিটি থেকে কেমিক্যাল উৎপন্ন হয়েছে। তার জন্য আমরা এটাকে ইলেকট্রোলাইটিক সেল বলি, ইলেকট্রোলাইটিক সেল। আর ঠিক একইভাবে আমার এইখানে যেহেতু কী হয়েছে, এখানে কেমিক্যাল থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি গ্যালভানিক সেল, গ্যালভানিক সেল। তাহলে এইরকম গ্যালভানিক সেল আর ইলেকট্রোলাইটিক সেল, এই দুটোকে মিলে একসাথে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল ইকুয়াল টু হচ্ছে ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেল এখানে, আর হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এই গ্যালভানিক সেল আর ইলেকট্রোলাইটিক সেল এই দুটোকে আমি পরে আরও ডিটেলস বলবো, এখানে ভোল্টিক সেল, ড্যানিয়েল সেলের ব্যাপারে। তো এইখানে গ্যালভানিক সেল আর ইলেকট্রোলাইটিক সেল এই দুটো মিলে ইলেকট্রোকেমিক্যাল সেল। অর্থাৎ এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রিসিটি থেকে কেমিক্যাল, আর এখানে কেমিক্যাল থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে। আজকে এই বিষয়টাই ছিল বিস্তারিত। আর এইখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে এই যে মাইনাস, এই মাইনাসে এখানে ইলেকট্রন, এখানে জিঙ্ক কী হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
এখানে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তারপরে এখানে কপার কি হচ্ছে ডিপোজিটেড হচ্ছিল, আর এখানে ঠিক একইভাবে এখানে সোডিয়াম ডিপোজিটেড মানে জমা হচ্ছে, আর এখানে ক্লোরিন গ্যাস বের হচ্ছে। তাহলে এই জায়গাটা থেকে আমি যদি মনে রাখি যে এইখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসের জন্য আমি কি করেছি, এইখানে মাইনাস প্লাসটাকে আমি এভাবে লিখেছি, এটা মাইনাস এটা প্লাস। আর এইখানে যেহেতু এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই জন্য আমি এটাকে ছোট করে লিখেছি, আর এটা যেহেতু জমা হচ্ছে এটার জন্য বড় করে লিখেছি। তার জন্য আমি এখানে লিখেছি কি, এটা ছোট করে লিখেছি, এটা বড় করে লিখেছি। তাহলে এই ছোট আর বড় এইটা দুটো মিলে আমরা জানি এটা ব্যাটারিকে রিপ্রেজেন্ট করে, আর এই ব্যাটারি তখন এইভাবে এটার মাধ্যমে কানেকশন আছে, এটা আমরা ফিজিক্সে এই জন্য এইভাবে লিখি মাইনাস প্লাস, এভাবে ছোট বড় করে লিখি, এটা একটা ব্যাটারি। তাহলে এই ব্যাটারির যে এটার যে ডিটেলস, এই ডিটেলসটা হচ্ছে এইটা, সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে যাই হোক আজকে এই পর্যন্ত। আমরা বাকি টপিকটা নেক্সট আমরা আলোচনা করব অন্য চ্যাপ্টারে। এর রিডাকশন, এর অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন হাফ সেল, রিডাকশন হাফ সেল, ইলেকট্রোমোটিভ ফোর্স, তারপরে এখান থেকে বিস্তারিত আরও ডিটেলস আমরা পরপর এপিসোড নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চেক করে নেবে ডিসক্রিপশন বক্স এবং প্লে লিস্টে থেকে দেখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।